দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীতে চালু হলো মহিলা বাস সার্ভিস। চালক, হেলপার ও কন্ডাক্টর সবাই নারী, যাত্রীদের উচ্ছ্বাস। কর ব্যবস্থাপনা আরও আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করা হবে, রাজস্ব সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। গত বছর বিশ্বজুড়ে অন্তত ৩৫০ জন দাতব্য কর্মী নিহত, তাদের বড় অংশ প্রাণ হারান গাজা ও সুদানে। নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীতে চালু হলো বিআরটিসি মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এইসব গাড়ির চালক, হেলপার, কন্ডাক্টর সবাই নারী। নতুন এই সেবা পেয়ে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। রাজধানীর বিভিন্ন সড়কে এখন দেখা যাবে গোলাপি রঙের বাস। তবে অন্য সব বাসের চেয়ে এর বৈশিষ্ট্য আলাদা, কারণ চালক থেকে শুরু করে হেলপার ও কন্ডাক্টর সবাই নারী। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঢাকার মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইবি বাস এখন খুবই জরুরি। এ সময় মন্ত্রী জানান, দেশের সব বিভাগেই পর্যায়ক্রমে মহিলা বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। যে 200 ইবি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে গিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরও বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগেও। সরকারের এই উদ্যোগ নারীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করবে বলে মনে করেন যাত্রীরা। আমরা যেহেতু ছোটবেলা থেকে আমাদের ওইভাবে শেখানো হয় না ব্যাড টাচ গুড টাচ, কিন্তু বড় হওয়ার পরে আমরা কারোর সাথে সচরাচর শেয়ার করতে পারি না বিষয়টা যে কি হচ্ছে। মেয়েদের জন্য আলাদা মহিলা বাস করা, সেক্ষেত্রে আমরা এই হ্যারাসমেন্টের শিকারটা হই না। আমাদের এখানে তো সবাই আমরা মেয়ে, আমাদের বডিতে টাচ করার মতো কেউ নেই। সুন্দরভাবে অফিস আসতে পারবো, এই জন্য আমরা কাজটা ডেলিভারি ভালো দিতে পারবো, এতে রাষ্ট্র অনেক উপকৃত হবে। যাত্রী সেবার পাশাপাশি এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন। পরিবহন খাতের প্রায় পুরোটাই পুরুষদের নিয়ন্ত্রণে। গাজীপুর টু মাওনা রোড পর্যন্ত আমরা দাপিয়ে একদম ট্রেনিং করেছি এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আজকে আমরা মহিলা বাস সার্ভিসে একজন মহিলা চালক হিসেবে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। নারীদের জন্য আপাতত 14টি বাস 13টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় 10টি রুটে চলবে 10টি, একটি বাস একতলা এবং বাকি 9টি দ্বিতল। চট্টগ্রামে একটি রুটে 2টি দ্বিতল এবং বগুড়ায় 2টি রুটে 2টি দ্বিতল বাস চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। নারী যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নির্ধারিত রুটে চলবে এই বাস। এতে কর্মজীবী নারী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর নারী যাত্রীরা যাতায়াতের সুযোগ পাবেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজস্ব ব্যবস্থাপনা আরও আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজস্ব সম্মেলনে তিনি বলেন, করদাতাদের এমন একটি ব্যবস্থা দিতে হবে যেখানে এনবিআরকে মানুষ ভয় নয় বিশ্বাস করবে, ফলে সহজ হবে রাজস্ব আহরণ। রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার আয়োজন করা হয় রাজস্ব সম্মেলন 2026। এর উদ্দেশ্য অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি করা এবং আধুনিক, কার্যকর ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এই যৌথ আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ আয় বাড়ানো। এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। রাজস্ব ব্যবস্থাপনায় অতীতের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার সমালোচনা করে এনবিআরকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করার পরামর্শ দেন সরকার প্রধান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাজস্ব ব্যবস্থাপনার উপরে ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যায়। সুতরাং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে
এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব কর্মকর্তাদের ডিজিটাল ইকোনমি, ই কমার্স, ট্রান্সফার প্রাইসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা অ্যানালিটিক্সে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমি আশা করি দেশের স্বার্থে আপনারা এনবিআরকে জনগণের আরো বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবেন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। রাজস্ব আহরণে সাম্প্রতিক প্রবৃদ্ধির ধারা অটুট রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে চাঁদাবাজি কমবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনাঘাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত সড়কে প্রাথমিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে। এছাড়া 1427টি বুলেট ক্যামেরা, পিটিজি ড্রোন ক্যামেরা, লং ভিশন ক্যামেরার মাধ্যমে অটো ফাইন সিস্টেমের আওতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চলাচল সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এতে মহাসড়কে চাঁদাবাজি সহ অপরাধ কর্মকাণ্ড কমবে। এছাড়া পরিবহন চালকদের নৈরাজ্যও কমে আসবে বলে মনে করেন তিনি। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করা হয়েছে। 2013 সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে 57 জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের 70 অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনে তফসিলের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত 13 আগস্ট এই রিটটি দায়ের করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত 6 আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন EC। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। রিট আবেদনে 70 অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ECর 6 আগস্টের তফসিল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই বিষয়ে রুল চাওয়া হয়। এই কাজটা কোর্টের ডিরেকশনের মধ্যে পড়ে না, আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। সংবিধানের সংশোধন, সংযোজন, বিয়োজন যা কিছু সবই পার্লামেন্টের উপর নির্ভর করে। পার্লামেন্টের স্বতন্ত্র স্বাধীন উইজডম, তাদের বুদ্ধিমত্তা এবং তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। সুতরাং যেটা পার্লামেন্টের নিজস্ব এখতিয়ারের বিষয়, সেক্ষেত্রে আদালত আদেশ দিয়ে তাদেরকে সেটা করতে বলতে পারে না। এবং পার্লামেন্ট ইতিমধ্যে সেই ক্ষেত্রে বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংশোধন সংক্রান্ত সেটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন মর্মে আদালত তার মতামত প্রকাশ করেছেন। জোয়ার ভাটার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। জোয়ার এলেই পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা, ফলে সৃষ্টি হয় চরম ভোগান্তির। 1998 সালে শুরু হওয়া বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পটিতে এখন বসবাস করেন প্রায় 3 শতাধিক পরিবার। প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টি এবং জোয়ারের পানিতে প্লাবিত হয় এখানকার প্রতিটা ঘর এবং চলাচলের মূল যে সড়কটি সেটি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই ভোগান্তির মধ্যে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেকসই বেড়িবাঁধ সহ কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। প্রতি বছর বর্ষার মৌসুম আসলে জোয়ারের পানিতে প্রত্যেকটা পরিবারের ডুবতে হয়, আর বাটা হলে শুকায়। মাঝিডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পে আজ কতটা বছর আমরা এরকম ভুক্তভোগী, আজ 5-7 দিন রান্না বান্না আমাকে চলে না, আমরা ঘরে থাকতে পারি না। আমরা প্রত্যেকটা বছর আমরা পানিতে একদম ঘর বাড়ি সব তলায় যায়, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। প্রতিদিন পানি ভেঙে আমাকে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। 3 শতাধিক পরিবারের প্রায় 2000 বাসিন্দার এখন রয়েছে চরম ভোগান্তির মধ্যে। জলাবদ্ধতার কারণে যে মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা এখানে এসেছি এবং দুর্যোগ পরবর্তী সহযোগিতা হিসেবে আমরা এই পানিবন্দী মানুষদেরকে আমরা কিছু খাদ্য সহায়তা প্রদান করছি এবং পরবর্তীতে আমরা এখানকার স্থায়ী সমাধানের জন্য চিন্তা ভাবনা করছি। মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের এখন একটাই দাবি, বছরের পর বছর ধরে চলতে থাকা এই ভোগান্তির অবসান এবং একটি টেকসই বেড়িবাঁধ। মামুন আহমেদ, দীপ্ত সংবাদ, বাগেরহাট। 2025 সালে বিশ্বজুড়ে অন্তত 350 জন দাতব্য কর্মী নিহত হয়েছেন। তাদের একটি বড় অংশ প্রাণ হারান গাজা ও সুদানে। গতকাল বিশ্ব মানবিক দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়। তাদের তথ্য মতে ইসরায়েলি হামলা চলাকালে গাজায় 186 জন নিহত হন, আর আফ্রিকার দেশ সুদানে প্রাণ হারিয়েছেন 71 জন। 2024 সালে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছিল 377 জন দাতব্য কর্মী। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমান যদি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তিতে বাধা সৃষ্টি করে, তাহলে দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। ট্রাম্প জানান, হরমুজের বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এবং পৃথকভাবে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে করা সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছেন ট্রাম্প, বরং ইরানকে আত্মসমর্পণের জন্য সাদা পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। খেলার খবর। অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। ফলে নতুন মৌসুমে খেলতে ক্লাব লাইসেন্সিং এবং খেলোয়াড় নিবন্ধনে আর কোনো বাধা নেই। আবাহনীর ওপর মোট 3টি নিষেধাজ্ঞা ছিল, 2টি আগেই প্রত্যাহার করা হয়েছিল। সোমবার রাতে তৃতীয় নিষেধাজ্ঞাটিও উঠে যায়। ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে বাংলাদেশের ক্লাবগুলোর এখন মোট 15টি নিষেধাজ্ঞা আছে, এর মধ্যে 10টি বসুন্ধরা কিংসের। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আইসিসির ওয়েবসাইটকে সিরিজ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন মিরাজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের বিশ্বাস, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টেও হারানোর মতো অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। মেকাইয়ে শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ড, ম্যাট রেনশ ডাক পেয়েছেন তার জায়গায়। এই একটি পরিবর্তনই এনেছে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার 2 ইনিংস 23 রানে আউট হন ওয়েদারাল্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে তার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাকাইয়ে 22 আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। শেষ করব সন্ধ্যার সংবাদ। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। রাজধানীতে চালু হলো মহিলা বাস সার্ভিস। চালক, হেলপার ও কন্ডাক্টর সবাই নারী, যাত্রীদের উচ্ছ্বাস। কর ব্যবস্থাপনা আরও আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করা হবে, রাজস্ব সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। গত বছর বিশ্বজুড়ে অন্তত 350 জন দাতব্য কর্মী নিহত। তাদের বড় অংশ প্রাণ হারান গাজা ও সুদানে। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।